50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। 829 টাকা ছিল 829 টাকা ছিল 879 টাকা দাঁড়ালো রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় চৈত্রের গরম, তার মধ্যে আবার গরম রান্নার গ্যাসের জন্য হেসেলেও রান্নাঘরেও গৃহিণীরা কি বলছেন দেখাবো। তবে তার আগে হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রী তিনি কি ঘোষণা করলেন দেখুন। প্রাইস পার সিলিন্ডার of LPG will increase by 50 rupees. Now this is a step which we will review as we go along. As it is, we review these every 2 weeks or 3 weeks. That excise increase is intended to compensate the oil marketing companies 43,000 crore that they have incurred as a loss on the gas part of it. বিভিন্ন শহর থেকে গৃহস্থদের অর্থাৎ গৃহিণীদের আমরা বক্তব্য দেখাচ্ছি। এই মুহূর্তে কল্যাণীতে চলে যাব, সরাসরি রঞ্জিতের কাছে চলে যাব। রঞ্জিত, রান্নাঘরে কতটা আগুন লাগলো বলে মনে করা হচ্ছে? দেখো, একেবারে গ্যাসের দাম, রান্না গ্যাসের দাম যে বৃদ্ধি পাওয়ার ফলে যে মধ্যবিত্ত যে একেবারে তার যে হিসাব, তার যে বাজেট থাকে প্রতি মাসে, তার অনেকটাই হয়তো নাগালের বাইরে চলে গেল। কারণ এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণীতে, একদম রান্নাঘরের মধ্যেই রয়েছি। দিদি, একটু কথা বলার চেষ্টা করব। আজ একেবারে গ্যাসের দাম, রান্না গ্যাসের দাম এক ধাপে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। এইতে কতটা প্রভাব পড়বে আপনার হিসাবের মধ্যে, বাজেটের মধ্যে? একটা কথা বলি, এটার মধ্যে প্রভাব পড়বে এটাই যে আমাদের আজকে মধ্যবিত্ত আমরা পরিবার, গ্যাসের দাম যদি এক ধাক্কায় যদি 50 টাকা বাড়িয়ে দেয়, আমরা চলবো কি করে? আমাদের চলার থেকে মেয়েদের পড়াশোনার ব্যাপার আছে, ওষুধের খরচ আছে, আমাদের তাহলে সেই আগামী দিনে যে কাজে কাজগুলো ছিল সেখানে ফিরে যাওয়া উচিত। দ্বিতীয় কথা, যারা ডেলি লেভার তারা কি করে চলবে? আমাদের তো চলার উপায়ই নেই মনে হচ্ছে। এখন আমাদের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিতে হবে। কেন যে 50 টাকা বৃদ্ধি পাওয়ার ফলে যে এতটা প্রভাব পড়বে হিসাবের মধ্যে, কোন জায়গাটা কি মনে হচ্ছে আপনার? এই জায়গাটাই মনে হচ্ছে যে আমাদের এখন প্রত্যেকটা দিনের যে এত দাম, দিনের পর দিন সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করবো কি করে? গ্যাস বাইপ চালাবো কি করে? আমরা রান্নাই করবো কি করে? আপনারাই বলুন না। বেশ, তাই না? একেবারেই 50 টাকা করে দাম বাড়লো। একটা পরিবারে যদি একটা সিলিন্ডার হয় ব্যবহার, তাহলে বছরে 600 টাকা অতিরিক্ত খরচ। এক ধাক্কায় 50 টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। কতটা প্রভাব পড়েছে বাঙালির মধ্যবিত্তের হেসেলে? আমাদের মধ্যবিত্ত পরিবারে দেখুন, সারা মাসের একটা হিসাবের মধ্যে আমরা চলাফেরা করি। এই এপ্রিল মাসেই আমাদের ওষুধের দাম এক ধাক্কায় এতটাই বাড়িয়ে দিয়েছে, যার জন্য আমরা ভীষণভাবে চিন্তিত। তার মধ্যে এখন যদি গ্যাসের দামও যদি এই 50 টাকা বাড়িয়ে দেওয়া হয়, যেটা আমাদের মধ্যবিত্ত পরিবারে খুবই চিন্তার বিষয়। কেননা দিনের পর দিন প্রচুর দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রের, যার জন্য আমাদেরকে হিসাব করে সংসার চালাতে হয়। একদমই, এই 829 টাকা দাম ছিল, আর তার থেকে একেবারে এখন প্রায় 900 টাকার কাছাকাছি চলে যাবে। সামলাবেন কি করে? সামলাবো এইভাবেই যে আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা কোনো কিছু যদি এক্সট্রা কিছু খরচ হয়ে যায়, আমরা আরেকটা জিনিস থেকে একটু পয়সাটা বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করি। যার জন্য এখন যদি গ্যাসের দাম বেড়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হয়তো বাজারের দিক থেকে কিংবা যেই জিনিসটা আমাদের প্রয়োজনীয় না, কিছুদিন বাদে কিনলেও চলে, সেইটার থেকে আমাদের কাটছাট করে এই টাকাটাকে আমাদের জমিয়ে রাখতে হবে। যেহেতু গ্যাসের দাম 50 টাকা বেড়েছে, পেট্রোল বা ডিজেল যাই বলুন, এটা তো পরিবহন আমাদের। এখানে যদি এর দাম বাড়ে, তাহলে যেই নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ওরা বহন করে নিয়ে আসছে তারও দাম বাড়ানো হবে। তাহলে কি এর প্রভাব সেই আমাদের মধ্যবিত্ত পরিবারকেই বহন করতে হবে? গ্যাসের দাম বাড়লে প্রভাবটা সরাসরি এসে মধ্যবিত্তের হেসেলেই পড়ে, আর সেই হেসেল সামলাতে এখন রীতিমতো নাজেহাল হতে হচ্ছে বাঙালি মধ্যবিত্ত গৃহবধূদের। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর কেন্দ্রের এই গ্যাসের দাম বাড়ানোকে তৃণমূল বলছে রামনবমীর উপহার, পাল্টা বিজেপির আক্রমণ। গতকাল যারা রামনবমী বলে খুব উল্লাস করেছিল, এটা রামনবমীর উপহার দিলেন বিজেপি নেতৃত্ব। দেশকে রামনবমীর উপহার হচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়ানো। গতকাল যারা বলেছিল হিন্দু ভাই পাই, তো তারা কি তাদের জন্য কি এই মূল্য বৃদ্ধিটা কি তাদের জন্য ছাড় দেবে বিজেপি? কাল যারা খুব জয় শ্রীরাম বলে লাফিয়েছিলেন, তাদের কি ছাড় দেবে? গ্যাসের দাম সময়ে সময়ে রিভিউ হয়, কখনো বাড়ে কখনো কমে। এখন যদি বেড়ে থাকে সেটা আবার কমে যাবে। আর যোগ্যদের চাকরি যাবে না। আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জানিয়ে দিলেন, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কারো সার্ভিস ব্রেক হবে না, 2 মাসের মধ্যে চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। আগামীকাল থেকে স্কুলে যাওয়ারও পরামর্শ মুখ্যমন্ত্রীর।
আমি আপনাদের বলতে চাই, চাকরি আমি যোগ্যদের খাবো না, এটা মাথায় রেখে দিন। এটাই ফার্স্ট ওয়ার্ড, এটাই লাস্ট ওয়ার্ড, এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই এ, এটাই এ টু জেড। এই ভরসাটুকু রাখুন। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। সুপ্রিম রায়, এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এতে শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি গিয়েছে প্রায় 26,000। এ নিয়ে জোর শোরগোল। অনেকেরই প্রশ্ন, যারা যোগ্য তাদের চাকরিটা কেন গেল? এই আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী। ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সবকিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও? এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, 2 মাসও পুষিয়ে দেবো। কারো দোয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। যোগ্য শিক্ষাকর্মীও যারা আছেন তাদেরও আমি আলাদা করে দেখছি না। আপনারা আপনাদের কাজ করবেন, আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন, আমরা ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব। আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে, কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে, রিভিউ পিটিশনও করতে হবে। সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ের মডিফিকেশন চেয়েছে পর্ষদ। তাদের আবেদন, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরিতে বহাল রাখার অনুমতি দিক আদালত।
যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, নিউজ 18 বাংলা। আপনারা পাবেনই। যোগ্যদের চাকরি যাবে না, এই আশ্বাস দিলেন, এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চাকরি হারাদের একাংশ এই আশ্বাসেই ভরসা রাখছেন, আবার আর একাংশ তারা যদিও এখনো আশঙ্কা মধ্যে রয়েছেন, ভরসা রাখতে পারছেন না। দেখুন, আমরা ওনার কথায় এখন তো আশ্বস্ত হচ্ছি, কারণ আমাদের তো এছাড়া আর কিছু উপায় নেই। এবার দেখা যাক এরপরে উনি কি করেন। উনি যখন সেটা এই কাজটা করবেন, যেটা বলেছেন সেটা করবেন, আমরা এই জন্যই অপেক্ষা করবো। এখন স্কুলে যেতে বলছে, যাবেন? সেটা আমরা এক্ষুনি সিদ্ধান্ত নেইনি, সেটা এরপরে আমরা একটা মিটিং করে তবে সিদ্ধান্ত নেব। আপাতত তো গ্রহণযোগ্য অবশ্যই মনে হয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কতটা কাজ হবে সেটা আমরা নজর রাখবো। হ্যাঁ, আমাদের যদি জব কন্টিনিউয়েশন থাকে, আমরা যদি আমাদের সসম্মানের আমাদের চাকরিটা ফিরে পাই এবং আমাদের যে বেতন স্কেলে আমাদের চলছে সেই স্কেলটা যদি সম্পূর্ণ বজায় থাকে তো অবশ্যই যাব। আমরা আশ্বস্ত সেদিনই হব যেদিন আমাদের যোগ্য সম্মান ফিরিয়ে পাবো। আমরা আমাদের সময় যে কাজে আমরা যুক্ত ছিলাম সেই কাজে সেই পদে আবার পুনর্বহাল থাকবো। যোগ্য তো আমরা নিজেরা যে সেটা আমরা নিজেরাই জানি, সেটা তো বারবার প্রমাণ করার কিছু নেই। আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই, সিবিআই রিপোর্টে আমাদের কারোরই কোনো নাম নেই। তো এটা আপাতত আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না, যত বললাম ওই যে গভর্নমেন্ট অর্ডার না আসা অবধি। আমরা যে চাকরিতে আছি, যে স্তরে, যে লেভেলে, যে উচ্চ মাধ্যমিক স্তরে আমরা মাস্টার ডিগ্রি করা ইউনিভার্সিটির টপাররা এসে আজকে ওই চাকরি দীর্ঘদিন ধরে করছি, এর বাইরে আমরা কোনো কিছু ভাবছি না। আপনাদের মাধ্যমে আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি যে আমাদের যে চাকরি আমরা করছি সসম্মানে সেই চাকরি আমাদেরকে ফেরত দিতে হবে। নো কোনো সিভিক ভলেন্টিয়ার, নো কোনো সিভিক টিচার, কোনো ধরনের প্রলোভনে আমরা থাকছি না, মানছি না, মানবো না। আমরা ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার কথা কোনোভাবেই মেনে নেব না। সারা জীবনের যে পরিশ্রম, যে সততা, তাহলে কি মূল্য পাচ্ছি আমরা? কোনো প্রতিশ্রুতি নয়, কোনো প্রতিশ্রুতিতে আমরা ভুলবো না। আইনি পথে আমাদের চাকরি ফেরত দিতে হবে সসম্মানে। আমরা এখনো এই আশ্বাসে কোনো রকম ভাবে আশ্বস্ত হতে পারছি না। এখন আমি 7 বছর চাকরি করার পর বলছে আমার চাকরিটা নেই, তারপরে এখন বিভিন্নভাবে আশ্বস্ত করা হচ্ছে। এই আশ্বাসে আমরা কোনোভাবে আশ্বস্ত হতে পারছি না। এখন আমরা দিশেহারা, আমরা জানি না কি করব।